আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হ্যালো অ্যালকেনের ধর্ম সম্পর্কে, যা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর জৈব রসায়নের হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের। তো আমরা হ্যালো অ্যালকেনের ধর্মকে দুটো ভাগে বিভাজিত করে দেখব। প্রথমত যে ভাগটা আমাদের পড়তে হবে তা হচ্ছে কি ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টি। ঠিক আছে, তো প্রথমে আসছি আমরা ভৌত ধর্মতে, তারপর আমরা জানব রাসায়নিক ধর্ম সম্পর্কে। তো ভৌত ধর্মের মধ্যে দেখবে যে কম বা নিম্ন আণবিক ভর সম্পন্ন হ্যালো অ্যালকেন গ্যাসীয় অবস্থায় থাকে। তো আমরা যে দশা জানি ভৌত দশা, সেই ভৌত দশাগুলোর মধ্যে হচ্ছে গ্যাসীয়, তরল আর কঠিন হয়। তো প্রথমতই আমরা নিম্ন আণবিক ভর সম্পন্ন, যেমন যদি উদাহরণ হিসেবে আমরা দেখি তাহলে ক্লোরোফর্ম বা আরও অনেক কিছু নিম্ন আণবিক ভর সম্পন্ন হয়, যাদের আণবিক ভরটা অনেকটা কম হয়ে থাকে এবং তারা কিন্তু বেশিরভাগই গ্যাসীয় অবস্থায় থাকতে চায়। দ্বিতীয়ত হচ্ছে কার্বন সংখ্যা যে সমস্ত হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে 18 বা 18-র কিছু বেশি বা কিছু কম, সেই সমস্ত হ্যালো অ্যালকেনগুলোর ক্ষেত্রে সেই সমস্ত হ্যালো অ্যালকেনের যদি আমরা ফিজিক্যাল স্টেটটা দেখি তাহলে তারা হয়ে যায় তরল। ঠিক আছে, তাহলে আণবিক ভর সংখ্যা বাড়ার সাথে সাথে তারা ক্রমশ গ্যাস থেকে তরল হচ্ছে। তারপর উচ্চ আণবিক ভর সম্পন্ন যদি হ্যালো অ্যালকেন দেখি, উচ্চ আণবিক ভর সম্পন্ন হ্যালো অ্যালকেনগুলো সাধারণত তাদের যে ফিজিক্যাল প্রপার্টি তা কিন্তু কঠিন হয়ে যায়। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? যারা নিম্ন আণবিক ভর সম্পন্ন তাদেরকে আমরা গ্যাসীয় স্টেটে দেখব, আর যাদের আণবিক ভর মডারেট অবস্থায় অর্থাৎ যাদের কার্বন সংখ্যা যে সমস্ত হ্যালো অ্যালকেনে 18 পর্যন্ত হয় বা 18-র কাছাকাছি থাকে, তারা কিন্তু তরল অবস্থায় থাকবে ফিজিক্যাল স্টেট হিসেবে। আর 18-র থেকে অত্যাধিক হারে বেশি যদি কার্বন সংখ্যা থাকে ওই হ্যালো অ্যালকেনে, তাদেরকে আমরা বলবো উচ্চ আণবিক ভর সম্পন্ন হ্যালো অ্যালকেন। তো তারা কিন্তু কঠিন অবস্থায় থাকতে চায়। ক্লিয়ার হলো? এরপর আমরা ভৌত ধর্মের মধ্যে এই হ্যালো অ্যালকেনের বয়েলিং পয়েন্ট ও ফিজিক্যাল মেল্টিং পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে এদের বয়েলিং পয়েন্ট বলতে স্ফুটনাঙ্ক আর মেল্টিং পয়েন্ট বলতে গলনাঙ্ক। এদের বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট তুলনামূলক হারে যদি আমরা অ্যালকেনের সাথে আলোচনা করি, তাহলে অ্যালকেনের থেকে কিন্তু হ্যালো অ্যালকেনের বয়েলিং পয়েন্ট বলো বা মেল্টিং পয়েন্ট বলো, দুটাই কিন্তু অত্যাধিক পরিমাণ বেশি না হলেও অল্প বিস্তর বেশি হবে। তো বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট, এদের যদি আমরা তুলনামূলক আলোচনা করি হ্যালো অ্যালকেন এবং অ্যালকেনের মধ্যে, তাহলে অ্যালকেনের তুলনায় কিন্তু হ্যালো অ্যালকেনের বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টটা বেশি হয়। এর কারণ রয়েছে। এর কারণটা কি? দেখো, হ্যালো অ্যালকেনের যে আণবিক ভর সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত হ্যালো অ্যালকেনের যে আণবিক ভর তার তুলনায় বেশি হয়। তাহলে আমরা প্রথম পয়েন্টটা কি বলে দেব, যে হ্যালো অ্যালকেনের সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনের তুলনায়
বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট বেশি হয়। ঠিক আছে, এবার দ্বিতীয় যে পয়েন্টটা দেখো, বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টের দিকে যদি আমরা বিচার করি, তো এদের বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট কার ওপর নির্ভর করবে? এই যে হ্যালো অ্যালকেন তাদের সংগঠিত আকারে অবস্থিত যে আণবিক ভরের সংখ্যার ওপর নির্ভর করবে। তো হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে কার্বন আর হ্যালোজেনের যে বন্ধন, সেই বন্ধনের অল্প কিন্তু পোলারিটি থাকে, অর্থাৎ যেটা হচ্ছে হ্যালোজেন তার ইলেকট্রোনেগেটিভিটি তুলনামূলকভাবে বেশি, ফলে কোভ্যালেন্ট যে ইলেকট্রন জোড় সেটা কিন্তু নিজের দিকে টানার প্রবণতা বেশি, তাই সেটা হচ্ছে অল্প বিস্তর নেগেটিভ হয়ে যায়। আর কার্বন থেকে যেহেতু ওই বন্ডটাকে সরিয়ে নিচ্ছে, তাই সেটা পজিটিভ হয়ে গেল, ডেল পজিটিভ, ফলে এই বন্ধনের একটা ধ্রুবীয়তা অল্প পরিমাণ আসে। এবং এই ধ্রুবীয়তার জন্যই কিন্তু এদের মধ্যে থাকা যে উইক ভ্যান ডার ওয়াল ফোর্স, সেই উইক ভ্যান ডার ওয়াল ফোর্সের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি হয় সমসংখ্যক অ্যালকেনের তুলনায়, যার জন্য এদের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট কিন্তু অ্যালকেনের থেকে বেশি হয়। ঠিক আছে, তো এই দুটো কারণকে আমরা সামনে রেখেই কিন্তু বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট যদি তুলনা করি অ্যালকেন আর হ্যালো অ্যালকেনের মধ্যে, তা কিন্তু তোমরা পারবে। এরপরে যে পয়েন্টটা আসছে আমরা, তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা, দেখো তড়িৎ পরিবাহিতা কি? দেখো তড়িৎ পরিবহন করতে গেলে যদি আমরা তড়িতের পরিবহন ঘটাই, তাহলে সেই ক্ষেত্রে ওই যে আমরা পদার্থটা নেব সেটা জলে বা কোনো একটা তরলে দ্রবীভূত হয়ে তারা আদ্র বিশ্লেষণ ঘটে আয়ন ফর্মেশন যদি করে, তাহলে কিন্তু তারা তড়িতের পরিবাহী হয়। এই ক্ষেত্রে হ্যালো অ্যালকেনগুলো কিন্তু অ্যালকেনগুলো কিন্তু মানে সাধারণ যে অ্যালকেন, সেই অ্যালকেনের তো কোনো রকম তড়িৎ পরিবাহিতা থাকে না, তারা জলে অধ্রুবীয়। ঠিক আছে, তো অদ্রাব্য হওয়ার জন্য কিন্তু তারা কোনোরূপভাবে তড়িৎ পরিবহন করে না। কিন্তু হ্যালো অ্যালকেন সামান্য পরিমাণ জলে কিন্তু দ্রাব্য হয়। সামান্য পরিমাণ জলে দ্রাব্য হওয়ার কারণ হচ্ছে এই CX অর্থাৎ কার্বন হ্যালোজেন বন্ধনের যে পোলারিটি, তার জন্য অল্প পরিমাণ দ্রাব্য হয়। কিন্তু জলের যে অণু H2O, এই যে জলের অণুর সাথে কিন্তু হাইড্রোজেন বন্ধন করে না, হাইড্রোজেন বন্ডিং করে না, যার জন্য জলের মধ্যে এই হ্যালো অ্যালকেন কিন্তু সম্পূর্ণরূপে দ্রাব্য হয় না। তো জলে দ্রবীভূত না হলে বা কোনো একটা দ্রাবকে যদি দ্রবীভূত ভালোভাবে না হয়, আয়ন ফর্মেশন না করে, সাধারণত আমরা জলের উপর বেস করে যদি করি, তাহলে দেখব এদের জলের দ্রাব্যতা অতি অল্প, তার জন্যই কিন্তু এরা আয়নে বিয়োজিত হয় না, ফলে এরা তড়িতের অপরিবাহী হয়। তড়িৎ এর অপরিবাহী। তাহলে আমরা কি বলবো? যে হ্যালো অ্যালকেনগুলো তড়িতের অপরিবাহী। ক্লিয়ার? আর জলের দ্রাব্যতার সম্পর্কে সেটা তো বলে দিলাম। তো এইগুলো হচ্ছে তোমার ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত ধর্ম হ্যালো অ্যালকেনের। এরপর আমরা আসছি হ্যালো অ্যালকেনের রাসায়নিক ধর্ম, যেটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসছি রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টির ওপর। তো এখানে রাসায়নিক ধর্ম দেখার আগে হ্যালো অ্যালকেন যেটা আমরা নিয়েছি, ঠিক আছে, সেই হ্যালো অ্যালকেনের রাসায়নিক প্রপার্টি আমাদের ব্যাখ্যা করতে হবে। তো হ্যালো অ্যালকেনের রাসায়নিক প্রপার্টি ব্যাখ্যা করার আগে বলে দিই যে এই যে অংশ অর্থাৎ আর অংশ, এই অংশটাকে আমরা বলবো হাইড্রোকার্বন অংশ। আর একটা অংশ আছে, এই অংশটাকে আমরা বলবো, এই অংশটাকে আমরা কি বলতে চাই, যে তোমার
এটাকে হ্যালোজেন পরমাণু বলতে পারি, হ্যালোজেন পরমাণু। ঠিক আছে, তো এই যে হাইড্রোকার্বন অংশ যদি আমরা একটা উদাহরণ হিসেবে দেখি, ইথাইল ব্রোমাইডের কথা যদি ভাবি, তাহলে এই যে পুরো অংশ, এই অংশটা কিন্তু হাইড্রোকার্বন অংশ। আর হাইড্রোকার্বন অংশে দেখো কোনোরূপ যে তোমার ডবল বন্ড বা কোনোরূপ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, ফলে এদের ধ্রুবীয়তাও কিন্তু তোমার জলের ক্ষেত্রে অনেক কম। ধ্রুবীয়তা হয় না, অধ্রুবীয় বলতে পারি, কম বললে ভুল হবে, অধ্রুবীয়। আর এই অংশটাই বেশিরভাগ বিক্রিয়কের সহায়তায় কিন্তু এই অংশ কোনোরূপ বিক্রিয়া করে না। কিন্তু এই যে হ্যালোজেন পরমাণু অংশ, এই হ্যালোজেন পরমাণু অংশ, হ্যালোজেনটা যার সাথে যুক্ত থাকবে, যেই কার্বনের সাথে যুক্ত থাকবে, তাতে কিন্তু একটা পজিটিভ আর নেগেটিভ চার্জের উদ্ভব ঘটে, অর্থাৎ ধ্রুবীয়তা বা পোলারিটি সৃষ্টি হয়। যার জন্য এই যে হ্যালোজেন পরমাণু যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই অংশটাই কিন্তু বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে অংশগ্রহণ করে। তো প্রথমেই আমরা জেনে নেব যে রাসায়নিক ধর্ম সম্পর্কে হ্যালো অ্যালকেনের নিউক্লিওফাইলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া জানার আগে আমাদের দুটো জিনিসের ওপর নজর রাখতে হবে। এক হচ্ছে নিউক্লিওফাইলটা কি, দেখো নিউক্লিওফাইল বলতে ইলেকট্রন রিচ স্পেসিস, অর্থাৎ যে সমস্ত বাইরে থেকে অ্যাটাক করবে, যে আয়ন বা মূলকটি বাইরে থেকে অ্যাটাক করছে, তার ইলেকট্রনের ঘনত্ব অনেকটাই বেশি। তো সেই ইলেকট্রন ঘনত্বযুক্ত যে স্পেসিসটা আসছে সেটাকে আমরা বলবো নিউক্লিওফাইল। তার মধ্যে দেখো আমরা কতগুলো উদাহরণ দিচ্ছি, এইগুলো সবকটাই কিন্তু নিউক্লিওফাইল। ঠিক আছে, এইগুলো সবকটাই নিউক্লিওফাইল, যেটা হচ্ছে বাইরে থেকে অ্যাটাক করছে। ঠিক আছে, আর বাইরে থেকে অ্যাটাক করার সাথে সাথে এটা কি হয়, ওই যে হ্যালো অ্যালকেনে কিন্তু রিপ্লেস হয়ে যায় ওই তোমার যে হ্যালোজেন, সেই হ্যালোজেন পরমাণুটাকে কিন্তু সেইখান থেকে বের করে দেয়, এই হ্যালো অ্যালকেন থেকে বের করে দিয়ে নিজে কিন্তু প্রতিস্থাপিত হয়। তো যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা লিভিং গ্রুপ বলবো, লিভিং গ্রুপ। অর্থাৎ এখানে লিভিং গ্রুপ আমরা কাকে বলতে পারি, জিনিসটা আর লিখছি না, তোমাকে বলে দিচ্ছি শুনো। লিভিং গ্রুপ হচ্ছে যে হ্যালো অ্যালকেনে উপস্থিত যে গ্রুপটি, হ্যালো অ্যালকেনে উপস্থিত যে গ্রুপটি নিউক্লিওফাইলের অ্যাটাকের পর বেরিয়ে যাচ্ছে ওই হ্যালো অ্যালকেন থেকে, সেটাকেই আমরা লিভিং গ্রুপ বলছি। ক্লিয়ার? তো লিভিং গ্রুপ অনেক রকম হয়, কিন্তু এইখানে যে লিভিং গ্রুপের কথাটাই আমরা আলোচনা করছি, এক্স বলতে কি হবে, এখানে এক্স বলতে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাকে আমরা বলবো। তো এই যখন লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যায় তখন কিন্তু এখানে হ্যালোজেন পরমাণু নেগেটিভ হয়ে বেরিয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো নেগেটিভ হয়ে যখন বেরিয়ে যাবে সবকটারই হচ্ছে নেগেটিভ চার্জ হয়ে যায়। ক্লিয়ার? তো এই হলো নিউক্লিওফাইল আর লিভিং গ্রুপ। এরপর আমরা নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়াকে দুটো অংশে ভাগ করব। ঠিক আছে, একটা হচ্ছে SN2 বিক্রিয়া, আর একটা হচ্ছে SN1 বিক্রিয়া। তো
তো এখানে SN1 SN2 বিক্রিয়াটা কি সেইটা আগে আমরা জেনে নেব এবং তাদের যে মেকানিজম কিভাবে ঘটে সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা এদের একটা করে উদাহরণও করে যাব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে, তাহলেই কিন্তু তোমরা উপকার পাবে। ওকে, দেখো নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, একটা কোনো আমরা যৌগ নিয়ে নিলাম, সেখানে হ্যালো অ্যালকেন নিয়েছি R1 R2, এটা এই সবকটা কিন্তু অ্যালকাইল গ্রুপ, তার সাথে হ্যালোজেন উপস্থিত আছে। ঠিক আছে, এবারে দেখো এইখানে নিউক্লিওফাইল বিক্রিয়া বলতে এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করবে এই কার্বনে, আর এই যে কার্বন আর হ্যালোজেন যে বন্ধন আছে সেটা খুলে যাবে, ফলে যে বিক্রিয়াটা সংঘটিত হবে দেখো এখানে নিউক্লিওফাইল প্রতিস্থাপিত হবে, এই কার্বনের সাথে নিউক্লিওফাইল প্রতিস্থাপিত হয়ে যায় আর হ্যালোজেন মাইনাস হয়ে লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি, নিউক্লিওফাইল, আর এই অংশটাকে আমরা বলে দেব লিভিং গ্রুপ। এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর আসছি আমরা যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার SN1 একটা ধরন, SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া বলতে দেখো এখানে নিউক্লিওফাইল সাবস্টিটিউশন ঠিকই আছে, এখানে ইউনিমলিকুলার বলে দেওয়ার কারণটা কি, কারণ হচ্ছে এইখানে কিন্তু যে সাবস্ট্রেটটা হচ্ছে তোমার সাবস্ট্রেট হিসেবে আমরা যদি ধরে নিই টারসিয়ারি ব্রোমাইড, ঠিক আছে, এতে নিউক্লিওফাইল হিসেবে আমরা যদি জলীয় KOH ব্যবহার করি, এখানে OH মাইনাসটা কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। ঠিক আছে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, সেটা কিন্তু অ্যাটাক করবে কোথায়, এই যে মলিকুলটা হ্যালো অ্যালকেন যেটা নিয়েছি সেইটাকে আমরা সাবস্ট্রেট বলি, সাবস্ট্রেট। ঠিক আছে, আর এটাকে আমরা বলবো নিউক্লিওফাইল। তো এটা পরস্পর বিক্রিয়া করে যেটা উৎপন্ন করে টারসিয়ারি অ্যালকোহল উৎপন্ন করবে আর KBr উৎপন্ন করবে। তো এই মেকানিজমে যে মেকানিজমটা হচ্ছে নিউক্লিওফাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এখানে কিন্তু যে দুই রেট ক্যালকুলেশন করি এই বিক্রিয়ার, সেই রেটটা কেবলমাত্র এই যে সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের উপরই নির্ভর করে। তাহলে বিক্রিয়া রেটটা কার উপর নির্ভর করবে, এই সাবস্ট্রেটের উপর নির্ভর করবে। এই সাবস্ট্রেটের ঘাতে কত আছে, 1 আছে, অর্থাৎ এই বিক্রিয়ার ক্রমটা কত, 1। তাহলে এই বিক্রিয়ার ক্রম অনুযায়ী এর নামটা হয়ে যাবে নিউক্লিওফাইল সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন, অর্থাৎ এক আণবিক বিক্রিয়া। বোঝা গেল? এবারে এখানে শুধুমাত্র সাবস্ট্রেটের ওপর কেন নির্ভর করছে তার একটা ঘটনা আছে, কারণ এইখানে দুটো স্টেপে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়। ঠিক আছে, স্টেপ 1-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, স্টেপ 1-এ কি হয়, স্টেপ 1-এ যে সাবস্ট্রেটটা দেওয়া আছে সেই সাবস্ট্রেট থেকে প্রথমে লিভিং গ্রুপটা কি হবে, বেরিয়ে যাবে। লিভিং গ্রুপ কি হয়, বেরিয়ে যায়। ফলে লিভিং গ্রুপ যদি বেরিয়ে যায় তখন কি উৎপন্ন হবে, কার্বোক্যাটায়ন একটা ফরমেশন হবে। এটা হচ্ছে কার্বোক্যাটায়ন ফরমেশন হলো। তো এই যে প্রসেস, ফার্স্ট স্টেপ যে প্রসেসটা ঘটলো, এটা কিন্তু রেট ডিটারমিনিং স্টেপ, অর্থাৎ এখানে বিক্রিয়ার যে হার নির্ণায়ক যে স্টেপ, এই 1 স্টেপটাকেই ধরা হয়। কারণ কার্বোক্যাটায়ন ফরমেশন যত বেশি হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। ঠিক আছে, তারপর আসছে স্টেপ 2-তে। স্টেপ 2-তে কি হয়, এই যে কার্বোক্যাটায়ন ফরমেশন হলো, সেই কার্বোক্যাটায়নে নিউক্লিওফাইল OH মাইনাস যুক্ত হয়ে গিয়ে এইটা কিন্তু ফার্স্ট স্টেপ হবে। ক্লিয়ার? দ্রুত গতিতে ঘটে।
ফলে আমরা এখানে অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল পেয়ে যাই। তো এই হচ্ছে আমাদের আলটিমেট প্রোডাক্ট। কিন্তু আমাদের মনে রাখতে হবে SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে দুটো স্টেপে সংগঠিত হবে এবং প্রথম স্টেপটাই হবে কার্বোক্যাটায়ন ফর্মেশন। আর কার্বোক্যাটায়ন ফর্মেশন হওয়াটা যত দ্রুত হবে তত বিক্রিয়ার হারটাও তত বৃদ্ধি পাবে। আর এই স্টেপটা সব থেকে স্লো স্টেপ, তাই একে আমরা বলবো RDA স্টেপ, অর্থাৎ রেট ডিটারমিনিং স্টেপ। ঠিক আছে, তারপরেরটা হবে আমাদের সেকেন্ড স্টেপ, যেখানে হচ্ছে নিউক্লিওফাইল ওই কার্বোক্যাটায়নের সঙ্গে প্রতিস্থাপিত হয় বিক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এখানে কেবলমাত্র RDA স্টেটটার কিন্তু রেট যদি ক্যালকুলেশন আমাদের করতে হয়, তো রেট ক্যালকুলেশন করলে কেবলমাত্র সাবস্ট্রেটের উপরই নির্ভর করছে, ফলে এদের আণবিকতা এক থাকছে। এই জন্য আমাদের এই নাম হয়েছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন। এটাই হচ্ছে আমাদের SN1 রিঅ্যাকশন। এবারে কতগুলো জিনিস তোমরা মাথায় রাখতে হবে যে SN1 রিঅ্যাকশন কোন ক্ষারকের উপস্থিত হয়, কি ধরনের ক্ষারকের উপস্থিত হবে। এটা মৃদু ক্ষারীয় অবস্থাতে, মৃদু ক্ষারীয় বা ক্ষারকীয় অবস্থায় ঘটে। ঠিক আছে, এটা দেখো জলীয় কে হয়েছে, এটা মৃদু ক্ষারীয়। ওকে, তো এদের উপস্থিতিতে ঘটবে। তো আমাদের মাথায় রাখতে হবে যে নিউক্লিওফাইলটা আছে সেটা মৃদু ক্ষারীয় হবে এবং মৃদু ক্ষারীয় অবস্থাতেই যে কার্বোক্যাটায়নের ফর্মেশন হচ্ছে, তাহলে কার্বোক্যাটায়নের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এখানে। তাহলে আমরা যে হ্যালো অ্যালকেনগুলো নেব, সেই হ্যালো অ্যালকেনের যদি কার্বনের যে কার্বোক্যাটায়ন ফর্মেশন তার স্টেবিলিটি যদি দেখি, তাহলে স্টেবিলিটি অনুযায়ী আমরা কি বলতে পারি? স্টেবিলিটি অনুযায়ী আমরা বলতে পারি যে 3rd ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, তারপর 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, তারপর 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কোন কার্বোক্যাটায়নের ফরমেশনটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে? 3 ডিগ্রিটা। ফলে এই যে SN1 বিক্রিয়ার হারটা কার ক্ষেত্রে বেশি হবে? 3 ডিগ্রির ক্ষেত্রে, 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে, তারপর 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে। তো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে SN1 রিঅ্যাকশনটা তোমরা পড়ে এসেছো ক্লাস 11-এ, তাও আরেকবার দেখে নাও যে SN1 রিঅ্যাকশন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তোমার 3 ডিগ্রি আর 2 ডিগ্রি তোমার হচ্ছে হ্যালো অ্যালকেন বা 3 ডিগ্রি কার্বনযুক্ত, তার সাথে যদি লিভিং গ্রুপ যুক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের SN1 রিঅ্যাকশনটা বেশি হয়। ঠিক আছে, বোঝা গেল SN1 রিঅ্যাকশন। একটু বিক্রিয়া দেখব, যেটার পুরো নাম আমরা জানি কি, যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বায়োমলিকুলার রিঅ্যাকশন, অর্থাৎ এখানে দ্বি আণবিক তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এর আণবিকতা কিন্তু 2। এর আণবিকতা 2 হওয়ার কারণ কি, যে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা মনে রাখতে হবে আমাদের, যে একটি ধাপে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়, একটি ধাপে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়। ঠিক আছে, একটা ধাপ ঘটবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে এর যে রেট, বিক্রিয়ার যে রেট, সেই বিক্রিয়ার রেটটা কেবলমাত্র শুধু যে সাবস্ট্রেটের উপর নির্ভর হবে তা নয়, এখানে বিক্রিয়ায় যে সাবস্ট্রেট আর যে নিউক্লিওফাইল এদের দুজনের ওপরই নির্ভর করে। তাই এর আণবিকতা হচ্ছে 2। মোট কত হচ্ছে? 1 1 যোগ করলে 2। ঠিক আছে, তাহলে এর ক্রম হচ্ছে 2, ফলে এর আণবিকতা হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তৃতীয়ত কি, যে নিউক্লিওফাইল এবং লিভিং গ্রুপ একই সঙ্গে যুক্ত ও মুক্ত হয়। অর্থাৎ এখানে কি বলতে চাইলাম, যে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, তার সাথে সাথে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। একটা উদাহরণ হিসেবে আমরা ধরে নিই,
মিথাইল ব্রোমাইড, ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিয়েছি KOH, ক্লিয়ার। তাহলে প্রোডাক্ট উৎপন্ন হবে অ্যালকোহল, মিথানল আর KBr। তাহলে এখানে যে বিক্রিয়াটা ঘটছে সেটা তো SN2 বিক্রিয়া, অর্থাৎ এখানে ব্যাক সাইডে অ্যাটাক করবে। নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক করবে? ব্যাক সাইডে। কিভাবে অ্যাটাকটা করবে দেখো, এইখানে নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে এই কার্বনে অ্যাটাক করলো, এইখান থেকে ব্রোমিন বেরিয়ে গেল, ফলে এখানে কি উৎপন্ন হবে? একটা ট্রানজিশন স্টেট উৎপন্ন হয়, মাইনাস মাইনাস, এটা হয়ে যাবে একটা ট্রানজিশন স্টেট, ইন্টারমিডিয়েট ট্রানজিশন স্টেট। সেই ইন্টারমিডিয়েট ট্রানজিশন স্টেটটাই কী হবে? সাইমালটেনিয়াসলি দুটোই নিউক্লিওফাইল যুক্ত হচ্ছে আর লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। তারপর আসছি আমরা মূল প্রোডাক্টে, ঠিক আছে, এটা মূল প্রোডাক্ট হয়ে গেল আর Br মাইনাস বেরিয়ে গেল। এখানে নিউক্লিওফাইল হিসেবে যদি আমরা OH-টাই নিয়ে নিই, তাহলে এখানে হয়ে যাবে OH, এটা হয়ে যাবে OH, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ওয়ান স্টেপে বিক্রিয়া ঘটছে, আর এটাই হয়ে যাবে তার RDS স্টেপ, ক্লিয়ার। আর এই RDS স্টেপটা অনুযায়ী কিন্তু আমরা কিন্তু এর রেটটা লিখব, ক্লিয়ার। এর আণবিকতা 2, দুটোই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, সাবস্ট্রেট আর নিউক্লিওফাইল দুটাই, ক্লিয়ার হলো। এবারে দেখো এই SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে এদের ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি যদি বাড়ে, আবার বলছি এই SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি যদি বৃদ্ধি পায় কোনো বিক্রিয়ায়, সেটা SN2 বিক্রিয়ার যে কোনো একটা সাবস্ট্রেট হতে পারে, যার ক্ষেত্রে ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি বৃদ্ধি পাবে সেই SN2 বিক্রিয়ায় কিন্তু দ্রুত গতিতে সম্পন্ন হবে এবং আগে ঘটবে। যদি কোনো কারণে ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি না পায়, সেই ক্ষেত্রে বিক্রিয়াটা কি ফরওয়ার্ড ডাইরেকশনে হবে না, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে চলে আসবে, অর্থাৎ বিক্রিয়াটা সম্পূর্ণ হয় না বা বিক্রিয়া করতে চাইবে না বা বিক্রিয়ার সক্রিয়তাটা কম হবে। তো এই ক্ষেত্রে তোমরা দেখবে যে ট্রানজিশন স্টেটের স্টেবিলিটিটা কখন হিন্ডার্স হবে, অর্থাৎ কখন ব্যাঘাত ঘটবে, যদি এই যে হাইড্রোজেনের পরিবর্তে যদি আমরা একটা মিথাইল গ্রুপ নিয়ে নিই, সেই ক্ষেত্রে ট্রানজিশন স্টেটের স্টেবিলিটিটা কিছু পরিমাণ ব্যাঘাত ঘটবে। যদি আমরা দুটো নিয়ে নিই সেই ক্ষেত্রে আরও একটু বেশি পরিমাণ ব্যাঘাত ঘটবে, তিনটে নিয়ে নিলে আরও বেশি পরিমাণ ব্যাঘাত ঘটবে। ফলে এইখানে যে প্রত্যেকটা কার্বনের সাথে তিনটে করে হাইড্রোজেন যুক্ত আছে, এই হাইড্রোজেনগুলোর সাথে এদের একটা স্টেরিক ক্রাউডিং সৃষ্টি হয়, ফলে স্টেরিক ক্রাউডিংয়ের জন্য এদের স্টেবিলিটি কি হবে? লো হয়ে যাবে। কার ক্ষেত্রে? 3 ডিগ্রি তোমার কার্বনের সঙ্গে যুক্ত হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে তার যে ট্রানজিশন স্টেট সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই আনস্টেবল, ফলে 3 ডিগ্রির ক্ষেত্রে SN2 বিক্রিয়া হয় না বললেই চলে। তো যদি আমরা ক্রম হিসেবে দেখি তাহলে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে 1 ডিগ্রি কার্বনযুক্ত হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে বেশি হয়, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি, ঠিক আছে। এটা SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে, এটা মাথায় রাখবে। আর SN1 এর ক্ষেত্রে কি আমরা দেখে এলাম? SN1 এর ক্ষেত্রে আমরা দেখে এলাম যে 3 ডিগ্রি বেশি হয়, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। তো এটা পাশাপাশি লিখে দিলাম তোমাদের মনে রাখার জন্য, বোঝা গেল? ক্লিয়ার? এবার যদি আমরা এদের স্টিরিওকেমিস্ট্রি ব্যাখ্যা করি, অর্থাৎ SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে কীরকম স্টিরিওকেমিস্ট্রি হবে প্রোডাক্টের, আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কীরূপ স্টিরিওকেমিস্ট্রি হবে প্রোডাক্টের, সেটা আমরা দেখে নিই। SN-এর ক্ষেত্রে তো SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে কার্বোক্যাটায়নের ফর্মেশন ঘটে, ঠিক আছে।
তো কার্বোক্যাটায়ন ফর্মেশন যেটা ঘটলো, সেই কার্বোক্যাটায়নটা আমরা আগে লিখে নিই। এটা কার্বোক্যাটায়ন, তার দুটো লোভ থাকবে, ঠিক আছে। কার্বোক্যাটায়নের দুটো লোভ আছে। এই যে কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো, এই যে প্লাসটা আছে, যে পি কক্ষ আছে তার দুটো লোভ, পি এর তো দুটো লোভ থাকবে, এটা পি কক্ষ আছে। ফলে এইখানে যখন আমরা তোমার নিউক্লিওফাইলের যুক্ত ঘটে সেটা কোনভাবে ঘটতে পারে? এইভাবেও ঘটতে পারে, ঠিক আছে। যদি এই পাশ থেকে রাইট সাইড থেকে অ্যাটাক করে তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টটা হয়ে যায় আচ্ছা, এই গ্রুপগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, নাহলে স্টিরিওকেমিস্ট্রিটা ব্যাখ্যা করা ঠিক সুবিধাজনক হবে না। কারণ স্টিরিওকেমিস্ট্রি ব্যাখ্যা করতে গেলে যে কার্বনটা থাকবে সেটাকে কাইরাল হতে হয়, ঠিক আছে। এই জন্য এগুলো চেঞ্জ করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে যদি আমাদের এই যে R1 R2 R3 এদের প্রিয়রিটি অনুযায়ী যদি R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3 করি, তাহলে আমাদের এইখানে যে স্টিরিওকেমিস্ট্রিটা নিউক্লিওফাইল 1 2 3 এটা হয়ে যাবে 4। তাহলে 4 দেখো 4 ব্যাক নেগেটিভ রুল, এটা তোমাদের আসবো এর পরের ক্লাসে, হয়তো 2-1টা ক্লাসের পরেই তোমরা পাবে, একটু জিনিসটা জেনে রাখো। 4 ব্যাক পজিটিভ, ফলে এখানে আমরা 1 2 3 অর্থাৎ ক্লকওয়াইজ নয়, কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে? সেটা হয়ে যাবে এস কনফার্মেশন। ক্লিয়ার? এরপর যদি নিউক্লিওফাইল এই ব্যাক সাইডে অ্যাটাক করে, সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে হয়ে যাবে প্রোডাক্টটি একই রকমভাবে এদের নাম্বারিং যদি করি 1 2 3 4, এখানেও কিন্তু 4 ব্যাক পজিটিভ রুল। তাহলে কি হয়ে যাবে? এখানে 1 2 3, অর্থাৎ এটা ক্লকওয়াইজ হচ্ছে, এটা হয়ে যাবে আর কনফিগারেশন, ঠিক আছে। আর এস নোমেনক্লেচারে যদি দেখি, এটা হয়ে যাবে আর, এটা হয়ে যাবে এস, ঠিক আছে। তাহলে আমরা একটা কার্বোক্যাটায়নেই নিউক্লিওফাইল দুদিক থেকে অ্যাটাক করতে পারছি, একটা ব্যাক সাইডে একটা ফ্রন্ট সাইডে। ফলে এখানে কি অপরচুনিটি থাকছে? দুটো হচ্ছে কনফিগারেশন যুক্ত তোমার প্রোডাক্ট পাচ্ছি, আর এস দুটাই পাচ্ছি। ফলে এই দুটো যে মিক্সচার পাচ্ছি, এই জন্য একে আমরা বলবো রেসিমিক মিশ্রণ। তাহলে প্রোডাক্টটা আমরা কীরূপ পাবো? রেসিমিক মিশ্রণ পাবো প্রোডাক্টের, ঠিক আছে। এটা হচ্ছে SN1 এর ক্ষেত্রে। এবারে আমরা SN2 এর ক্ষেত্রে দেখে নিই। SN2 এর ক্ষেত্রে এখানে কিন্তু কোনোরূপ কার্বোক্যাটায়ন হয় না। নিউক্লিওফাইল ও লিভিং গ্রুপ পরস্পর বিপরীতে থাকে, ঠিক আছে। আমরা এটা আর ধরে নিলাম, আর এক্স ধরলাম। এরপর নিউক্লিওফাইল ব্যাক সাইডে এইভাবে অ্যাটাক করলো, এইখান থেকে এটা লিভিং গ্রুপ বেরিয়ে গেল। সাইমালটেনিয়াসলি একই সাথে ঘটে, এটা আমরা দেখে এসেছি। ফলে কি উৎপন্ন হবে? ঠিক আছে, প্রোডাক্ট উৎপন্ন হলো। এবারে এদের স্টিরিওকেমিস্ট্রি যদি দেখতে চাই, R1 R2, এখানে আমরা বিআর ধরে নিচ্ছি, এটাকে R3 ধরে নিলাম। এরপর আমরা নিউক্লিওফাইল হিসেবে NUটাকে ব্যাক সাইডে অ্যাটাক করলাম, এটা খুলে গেল। ফলে দেখবে ছাতার মতোভাবে উল্টে যাবে। এর যে কনফিগারেশন, যেরকম ছাতা উল্টে গেলে যেই রকম হয়, ঠিক সেই রকমভাবেই ঘটছে যাবে।
R2 R3। এর যদি আমরা কনফিগারেশন দেখি অনুযায়ী করি, এটা 1 হবে, এটা 2, এটা 3, এটা 4, ফলে 4 ব্যাক পজিটিভ রুল। ফলে এখান থেকে 1 2 3 যেটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে। ঠিক আছে, বিপরীত দিকে ঘুরলে এটা এস হয়ে যাবে কনফিগারেশন। এখানে এটা যেটা উৎপন্ন হলো, এটা 1 2 3, এটা হচ্ছে 4, ফলে এটা 4 ব্যাক পজিটিভ রুল। তাহলে আমাদের এখানে কি হবে, এখানে 1 থেকে 2 2 থেকে 3 ক্লকওয়াইজ, যেটা আর কনফিগারেশন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে লিভিং গ্রুপ আর হচ্ছে নিউক্লিওফাইল পরস্পর বিপরীত দিকে থাকে, ফলে এদের যে কনফিগারেশন যেটা এস ছিল সেইটা কিন্তু আর এ কনভার্ট হয়ে যাবে। আবার যেটা হচ্ছে তোমার আর থাকবে সেটা এসে পরিবর্তিত হবে, এস থেকে আর এ পরিবর্তিত হবে। তাহলে প্রোডাক্ট আর হচ্ছে তোমার বিক্রিয়াজাত যে সাবস্ট্রেট সেইটা এই দুটোর মধ্যে কনফিগারেশনের কিন্তু ইনভার্সন ঘটছে, অর্থাৎ পুরোটাই পরিবর্তিত ঘটছে। তাহলে কি হয়ে যাবে, ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন। তাহলে আমরা কি দেখলাম যে প্রোডাক্টের স্টেবিলিটি SN1 আর SN2-র ক্ষেত্রে। আশা করি জিনিসটা বোঝা গেল। এরপর তোমরা যেটা করবে, SN1 SN2 বিক্রিয়ার যে তুলনামূলক আলোচনা সেটা কিন্তু তোমাদের ক্লাস 11-এও ছিল, জাস্ট ওইখান থেকে জিনিসগুলো একটু করে নেবে। নম্বর প্রশ্নে দেখো, এখানে বলে দেওয়া আছে যে ইথাইল ব্রোমাইড, তাতে আমরা KCN দিলাম, এ প্রোডাক্ট উৎপন্ন হলো, আর সিলভার সায়ানাইড দিলাম, বি প্রোডাক্ট উৎপন্ন হলো। AB শনাক্তকরণ করতে বলেছে। তো এখানে SN1 SN2 বিক্রিয়া ঘটছে, কার ক্ষেত্রে SN1 কার ক্ষেত্রে SN2, সেইটাই আমাদের মুখ্য বিষয় জানার। তো প্রথমেই আমরা দেখে নেব যে KCN এটা কিন্তু আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, এর কিন্তু ধ্রুবীয় চরিত্র বর্তমান বা আয়নীয় চরিত্র বর্তমান। তো আয়নীয় চরিত্র থাকার জন্য এটা খুব সহজেই K+RCN- হিসেবে উৎপন্ন হয়। ঠিক আছে, তারপর দেখো এই যে সায়ানাইড মাইনাস উৎপন্ন হলো, এটা আবার হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এটা কিন্তু অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলটা আবার কি? অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কথার অর্থ হলো যে এই যে সায়ানাইডে উপস্থিত যে কার্বন আর হচ্ছে নাইট্রোজেন সেন্টার, এরা কিন্তু উভয় ক্ষেত্রেই কিন্তু এরা এই যে কার্বন সেন্টার আর নাইট্রোজেন সেন্টার দুটাই কিন্তু নিউক্লিওফাইল সেন্টার হিসেবে কাজ করে। তো দুটাই যদি নিউক্লিওফাইল সেন্টার হিসেবে কাজ করে তখন তাকে আমরা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলবো। তো এই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু সায়ানাইড মাইনাস উৎপন্ন হয়েছে, ফলে এইখানের ক্ষেত্রে KCN এর ক্ষেত্রে এই কার্বন যে তোমার সেন্টার আছে নিউক্লিওফাইল, এই কার্বনটাই নিউক্লিওফাইল সেন্টার হিসেবে কাজ করবে। ঠিক আছে, ফলে কি হবে, এই যে ইথাইল ব্রোমাইড CN- SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আবার বলছি, SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, করে ব্যাক সাইডে অ্যাটাক করে ইথাইল সায়ানাইড উৎপন্ন হয়। এটা সায়ানাইড যৌগ। ঠিক আছে, কিন্তু যদি আমরা দেখি সিলভার সায়ানাইডের ক্ষেত্রে এটা কিন্তু সমযোজী চরিত্রের। তো সমযোজী চরিত্রের হওয়ার জন্য কিন্তু
এরা খুব সহজে কিন্তু Ag প্লাস Cn মাইনাস উৎপন্ন করে না, যার জন্য এইখানে যে নাইট্রোজেনটা নিউক্লিওফাইল সেন্টার হিসেবে কাজ করে। ঠিক আছে, নাইট্রোজেন যখন নিউক্লিওফাইল সেন্টার হিসেবে কাজ করছে তখন কিন্তু SN1 রিঅ্যাকশান করবে, অর্থাৎ এখানে ইথাইল ব্রোমাইড সায়ানাইড মাইনাস হয়ে যায়, এটা সায়ানাইডটা বেরিয়ে যাবে এখান থেকে, আর এখানে AgBr নির্গত হয়ে যাবে। তাছাড়া আমরা বলতে পারি যে ব্রোমিন হ্যালোজেনকে কিন্তু সিলভার বেশি পরিমাণ কিন্তু অ্যাট্রাক্ট করে, ফলে এরা AgBr উৎপন্ন হয়ে বেরিয়ে যায়। আর এখানে সায়ানাইড যে মাইনাস হয়ে উৎপন্ন থাকে, যেখানে হচ্ছে তোমার আইসোসায়ানাইড উৎপন্ন করবে, কারণ এখানে নাইট্রোজেন কার্বন দ্বারাই কিন্তু নিউক্লিওফাইল সেন্টার হিসেবে কাজ করছে, যার জন্য নাইট্রোজেন দ্বারাই কিন্তু অ্যাটাকটা ঘটেছে। তাই এটাকে আমরা বলবো আইসোসায়ানাইড বা আইসোসায়ানাইড যৌগ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের এই আলোচনাটা আমরা করলাম প্রশ্নে, এইভাবে তোমরা খাতায় লিখবে। আরও কতকগুলো প্রশ্ন দিচ্ছি যেগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে নাও, তোমরা জিনিসটা করে রাখবে, দেখবে। এই হলো তোমাদের হোমওয়ার্ক, 4টে টোটাল হোমওয়ার্ক দেওয়া আছে, যেগুলো তোমরা করে দেখবে। যদি না পারো কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।